পড়ে শোনাচ্ছিলাম H.G. ওয়েলসের বৈজ্ঞানিক কল্পকাহিনী দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরো। আজ এই উপন্যাসটির তৃতীয় পর্ব। অরণ্যের অদ্ভুত। কুটিরের পেছন দিকে বুনো আগাছায় ভরা একটা ঢিবি। কোথায় চলেছি না ভেবেই আমি ওই আগাছার ভেতর দিয়ে পা চালিয়ে দিলাম। ঘন গাছগাছালির ছায়ার ভেতর দিয়ে যেতে যেতে একটু বাদেই দেখি আমি ঢিবিটার অন্য ধারে পৌঁছে গেছি। নিচের সংকীর্ণ উপত্যকাটা দিয়ে ছোট্ট একটা নদী বয়ে চলেছে। খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে আমি কান পেতে রইলাম। এতটা দূরে চলে আসার জন্যই হোক বা ঘন গাছপালার আড়ালের জন্যই হোক, চত্বরের ভেতরকার কোনো আওয়াজ এখানে এসে পৌঁছচ্ছে না। বাতাস একেবারেই স্থির। হঠাৎ খসখস শব্দ তুলে কোত্থেকে যেন একটা খরগোশ এসে হাজির হলো। তারপর আমার সামনে দিয়ে লাফাতে লাফাতে ঢিবিটা দিয়ে ওপরের দিকে উঠে গেল। সামান্য ইতস্তত করে আমি ছায়ার প্রান্তসীমায় গিয়ে বসে পড়লাম। জায়গাটা বেশ সুন্দর। তীরের ঘন গাছপালায় নদীটা একেবারে আড়াল হয়ে গেছে। শুধু একটা ফোকর দিয়ে আমি ত্রিভুজাকৃতি খানিকটা চকচকে জল দেখতে পেলাম। নদীর ওধারে নীলাভ কুয়াশার আড়ালে শুধু গাছগাছালি আর লতাপাতার নিবিড় জটলা, এবং তার উপরে আবার সেই ঝলমলে উজ্জ্বল নীল আকাশ। এখানে সেখানে কয়েকটা সাদা বা টুকটুকে লাল পরগাছা ফুলের ঝিলিক। খানিকক্ষণ এই প্রাকৃতিক দৃশ্যাবলীর দিকেই আমি চোখ মেলে রাখলাম। তারপরেই মনে পড়ল মন্টগোমেরির সেই অদ্ভুত লোকটার কথা। কিন্তু এত গরমে বিশদভাবে কিছু চিন্তা করা যায় না। একটু বাদেই আমি তন্দ্রা আর জাগরণের মধ্যে এক নিবিড় শান্তিতে ঢলে পড়লাম। কতক্ষণ বাদে জানি না, নদীর ওধারে সবুজ গাছগাছালির ভেতর থেকে আসা একটা মৃদু খসখসানি আমাকে তন্দ্রা থেকে জাগিয়ে তুলল। মুহূর্তের জন্য দুলে দুলে ওঠা ফার্ন আর সর গাছগুলোর মাথা ছাড়া আমি আর কিছুই দেখতে পেলাম না। তারপরেই হঠাৎ নদীর ধারে কি যেন একটা সে হাজির হলো। প্রথমে বুঝতেই পারলাম না ওটা কি। নদীর ধারে এসে প্রাণীটা মাথা নিচু করে জল খেতে শুরু করলো। তখন দেখলাম ওটা মানুষ। এতক্ষণও 4 হাত পায়ে হাঁটছিল। লোকটার গায়ের রং তামাটে, মাথায় কালো চুল, পরনে নীলচে পোশাক। মনে হলো চেহারার অদ্ভুত কদর্যতাই এই দ্বীপের আদিবাসীদের এক অনিবার্য বৈশিষ্ট্য। লোকটার জল চুষে খাবার চুকচুক আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমি। ওকে একটু ভালো করে দেখব বলে সামনের দিকে ঝুঁকতেই আমার হাতে লেগে একটা আগ্নেয় শিলা নিচের দিকে গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে লোকটা অপরাধীর মতো মুখ তুলে তাকাতেই আমার চোখে ওর চোখ পড়ল। তক্ষুনি পায়ে ভর রেখে উঠে দাঁড়ালো। হাত দিয়ে মুখ মুছতে মুছতে লক্ষ্য করতে লাগলো আমাকে। ওর পা দুটোর দৈর্ঘ্য পুরো শরীরটার অর্ধেকও হবে কিনা সন্দেহ। প্রায় মিনিট খানেক আমরা দুজন দুজনের দিকে অমনি বিব্রতভাবে তাকিয়ে রইলাম। তারপর 2-1 পেছনের দিকে তাকিয়ে লোকটা ঝোপের ভেতর দিয়ে সরে পড়ল। ওর পায়ের শব্দ ক্রমশ ক্ষীণ হতে হতে দূরে মিলিয়ে গেল। যেতে যেতেও লোকটা বারবার আমার দিকে তাকাচ্ছিল। সে উধাও হয়ে যাবার অনেকক্ষণ পরেও আমি তার চলে যাবার পথের দিকে চোখ মেলে রাখলাম। ততক্ষণে আমার ঘুম ঘুম শান্তিটুকুর পুরোটাই উধাও হয়ে গেছে। হঠাৎ পেছন দিকে একটা শব্দ শুনে ভীষণ চমকে উঠে দেখি সাদা লেজ দুলিয়ে একটা খরগোশ চড়াইয়ের দিকে উঠে গেল। সঙ্গে সঙ্গে আমিও এক লাফে উঠে পড়লাম। অর্ধেক পশুর মতো আকৃতির ওই প্রাণীটার ভুতুড়ে আবির্ভাব আমার মনে বিকেলবেলার এই নির্জনতার সম্পর্কে সন্দেহ জাগিয়ে তুলেছিল। খানিকটা বিচলিতভাবে আমি চারদিক তাকাতে লাগলাম। অনুতাপ হতে লাগলো আমি নিরস্ত্র বলে। তারপর ভেবে দেখলাম এইমাত্র যে লোকটাকে আমি দেখেছি তার পরনে নীলচে পোশাক ছিল। অসভ্য বর্বর মানুষের মতো সে নগ্ন নয়। তাই নিজেকে আমি এই বলে বোঝাবার চেষ্টা করলাম যে আসলে লোকটা হয়তো শান্ত প্রকৃতিরই। তার বিশ্রী চেহারাটাই আমার মনে তার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা জন্ম দিয়েছে। তবু ঠিক স্বস্তি পেলাম না। এধারে ওধারে তাকাতে তাকাতে ঢালের বাঁ দিক দিয়ে নেমে আমি রিজু কাণ্ডের গাছগুলোর ভেতর দিয়ে এগোতে লাগলাম। মানুষ কেন 4 হাত পায়ে হাঁটবে, মুখ নামিয়ে চেটে চেটে জল খাবে? একটু বাদেই ফের একটা পশুর তীব্র আর্তনাদ শুনতে পেলাম আমি, এবং আর্তনাদটা পুমার ডাক হবে বলেই ধরে নিয়েই যেদিক থেকে আওয়াজটা এসেছিল ঠিক তার উল্টো দিকে হাঁটতে শুরু করলাম।
হাঁটতে হাঁটতে নদী পেরিয়ে এগিয়ে চললাম ওধারের আগাছায় ভরা চড়াইয়ের পথে। হঠাৎ বেশ খানিকটা জমি জুড়ে টকটকে লাল রং দেখে আমি চমকে উঠলাম। কাছে গিয়ে দেখি আসলে ওগুলো এক জাতীয় ছত্রাক, স্পর্শ করলেই গলে চটচটে হয়ে যায়। কিন্তু তারপরেই একটা অপ্রীতিকর দৃশ্য দেখতে হলো। দেখলাম ফার্নের ছায়ায় একটা খরগোশের মৃতদেহ পড়ে রয়েছে। দেহটা তখনও উষ্ণ, মাছিতে ঢেকে রেখেছে, মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন। চারদিকে ছিটকে পড়া রক্তের দৃশ্য দেখে আমি আতঙ্কে থমকে দাঁড়ালাম। অবশেষে এভাবেই দ্বীপের একটি আগন্তুকের জীবন অবসান হলো। হিংস্রতার আর কোনো চিহ্ন নেই দেখে মনে হয় খরগোশটাকে যেন হঠাৎ তুলে নিয়ে মুন্ডুটাকে ছিঁড়ে ফেলা হয়েছে। ভেবেই পেলাম না কাজটা কি করে করা হয়েছে। নদীর ধারে সেই মানুষটার অমানসিক মুখ দেখার পর থেকে আমার মনে যে অস্পষ্ট আতঙ্কবোধটা জেগেছিল, এখন তা একেবারে স্পষ্ট হয়ে উঠল। বুঝতে পারলাম এই অজানা অচেনা মানুষগুলোর মধ্যে এভাবে অভিযানে বেরিয়ে পড়াটা ঠিক হয়নি। চতুর্দিকের ঝোপঝাড়গুলো আমার কল্পনায় অন্যরকম হয়ে উঠল। প্রতিটা ছায়াই ছায়ার চাইতে বেশি কিছু হয়ে উঠল। মনে হতে লাগলো ওগুলো কোনো গুপ্ত আশ্রয়। প্রতিটা খসখসানিকেই মনে হতে লাগলো কোনো বিপদের সংকেত। মনে হলো অদৃশ্য কারা যেন লক্ষ্য করছে আমাকে। ঠিক করলাম আবার সেই চত্বরটার দিকেই ফিরে যাব। তাই ফের একটা ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছবার বাসনায় আচমকা মুখ ঘুরিয়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে দুরন্ত বেগে, সম্ভবত পাগলের মতোই ছুটিয়ে নিয়ে চললাম নিজেকে। কিন্তু একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবার ঠিক আগেই সময় মতো থমকে দাঁড়ালাম। জায়গাটার ওধারেই আবার ঘন জঙ্গল, আর সামনের ফাঁকা জায়গাটায় একটা লুটিয়ে পড়া বিশাল গাছের ওপরে হাঁটু মুড়ে বসে রয়েছে তিনটে অদ্ভুত চেহারার মানুষ। তখনও ওরা আমার উপস্থিতি বুঝতে পারেনি। ওদের মধ্যে একজন স্পষ্টতই মেয়ে মানুষ। কোমরে জড়ানো এক টুকরো লাল কাপড় বাদে ওরা সম্পূর্ণ নগ্ন। গায়ের রং কেমন যেন ফ্যাকাশে গোলাপি। এর আগে কোনো বর্বর মানুষের আমি এমন ধারা গায়ের রং দেখিনি। ওদের মুখগুলো ভারী, চিবুকহীন, কপাল পেছন দিকে চাপা, মাথায় খোঁচা খোঁচা সামান্য চুল। এমন বিশ্রী বিদঘুটে চেহারার প্রাণী আমি জন্মেও দেখিনি। ওরা তিনজনে কথাবার্তা বলছিল, কিংবা অন্তত একটি পুরুষ অন্য দুজনকে কিছু বলেছিল, এবং তিনজনেই এত মগ্ন হয়েছিল যে আমার এগিয়ে আসার কোনো শব্দই ওরা শুনতে পায়নি। ওদের প্রত্যেকেরই মাথা ও ঘাড় এধার থেকে ওধারে দুলছিল। লোকটার গম্ভীর সুরেলা কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পেলেও তার কথাগুলোর কোনো অর্থই আমি বুঝতে পারলাম না। মনে হলো সে দুর্বোধ্য জটিল কিছু আবৃত্তি করে চলেছে। একটু বাদেই তার কণ্ঠস্বর কর্কশ সুরে চিৎকৃত হয়ে উঠল। দুহাত ছড়িয়ে উঠে দাঁড়ালো লোকটা। সঙ্গে সঙ্গে অন্য দুজনও উঠে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে তালে তালে শরীর দুলিয়ে সমস্বরে চিৎকার জুড়ে দিল। তখনই লক্ষ্য করলাম ওদের পাগুলো অস্বাভাবিক বেটে বেটে, পায়ের পাতাগুলো কেমন যেন অদ্ভুত। ওরা তিনজনে তখন পা দাপিয়ে হাত দুলিয়ে আস্তে আস্তে গোল হয়ে ঘুরে ঘুরে নাচতে শুরু করেছে। ওদের ছন্দময় আবৃত্তির মধ্যে যেন একটু সুরও ফুটে উঠল। মনে হলো গানের ধোঁয়ায় ওরা আলুলা বা বালুলা জাতীয় কি যেন একটা বলছে। এক আশ্চর্য আনন্দের অভিব্যক্তিতে ওদের কুৎসিত মুখগুলো উজ্জ্বল, চোখগুলো ঝকঝকে, লালা গড়িয়ে পড়ছে ওদের ওষ্ঠবিহীন মুখ থেকে। ওদের ওই অদ্ভুত অর্থহীন অঙ্গভঙ্গি দেখতে দেখতেই হঠাৎ এই প্রথম আমি বুঝতে পারলাম কেন ওদের দেখে আমি চমকে উঠি, কেন ওদের দেখে পরস্পর বিরোধী একটা মনোভাব আমাকে পেয়ে বসে, কেন মনে হয় ওরা আমার সম্পূর্ণ অচেনা অথচ ভীষণ পরিচিত। ওদের তিনজনেরই আকৃতি মানুষের মতো, কিন্তু ওদের সঙ্গে একটা পরিচিত জন্তুর ভীষণ মিল রয়েছে। মানুষের মতো চেহারা, প্রকৃতি এবং পরিচ্ছদ থাকা সত্ত্বেও ওদের হাঁটা চলা, অভিব্যক্তি এবং সম্পূর্ণ উপস্থিতিটাই নির্ভুল ও অনিবার্যভাবে শুয়োরের কথা মনে করিয়ে দেয়। এই অদ্ভুত উপলব্ধিতে হতবুদ্ধি হয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপরেই রাশি রাশি ভয়ঙ্কর প্রশ্ন আমার সমস্ত মন ছেয়ে ফেলল। ওরা তখন একজন একজন করে লাফাচ্ছে আর মুখ দিয়ে বিচিত্র আওয়াজ করছে। লাফাতে লাফাতে ওদের মধ্যে একজনের পা পিছলে যেতেই মুহূর্তের জন্যে সে 4 হাত পায়ে শরীরের ভর সামলে নিয়ে ফের উঠে দাঁড়ালো। কিন্তু ক্ষণিকের সেই দৃশ্যই
ওই দানবগুলো সত্যিকারের পশুসুলভ পরিচয় দেবার পক্ষে যথেষ্ট। যথাসম্ভব নিঃশব্দে আমি পেছনে ফিরে চললাম। ধরা পড়ে যাবার আশঙ্কায় প্রতি মুহূর্তে ডালপালা ভেঙে পড়ার শব্দ বা পাতার মৃদু খসখসানিতে আমি নিথর হয়ে উঠছিলাম। ঢুকে পড়ছিলাম ঝোপঝাড়ের গভীরে। বেশ কিছুক্ষণ যাবার পরে তবে আমি ফের সহজভাবে পথ চলার সাহস পেলাম। সেই মুহূর্তে আমার একমাত্র চিন্তা ছিল ওই জঘন্য প্রাণীগুলোর সংস্রব থেকে দূরে সরে যাওয়া। তাই খেয়ালই করিনি কখন আমি গাছপালার ভেতর দিয়ে এগিয়ে যাওয়া একটা সরু পায়ে চলা পথে এসে হাজির হয়েছি। তারপর একটা ফাঁকা জায়গা পেরোতে গিয়ে হঠাৎ চমকে উঠে দেখি আমার কাছ থেকে সম্ভবত গজ 30 দূরে দুটো কুৎসিত পা জঙ্গলের ভেতর দিয়ে নিঃশব্দে আমার সমান্তরাল পথে এগুচ্ছে। লতাপাতার জটলায় তার মাথা এবং শরীরের ওপর দিকটা আমি দেখতে পাচ্ছিলাম না। হয়তো প্রাণীটা আমাকে দেখতে পায়নি ভেবে আমি আচমকা থমকে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে পা দুটোও থেমে গেল। আমি তখন এত ভয় পেয়ে গেছি যে ইচ্ছে করছিল ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাই। তবু অতি কষ্টে সামলে রাখলাম নিজেকে। লতাপাতার ফাঁক দিয়ে ভালো করে তাকিয়ে ওর মাথা এবং দেহটা দেখে বুঝলাম খানিকক্ষণ আগে আমি ওকেই নদী থেকে জল খেতে দেখেছিলাম। জীবটা মাথা ঘোরালো। গাছের ছায়া থেকে সে আমার দিকে তাকাতেই তার চোখ দুটো পান্নার মতো ঝলসে উঠল। আবার মাথা ঘোরাতেই উধাও হয়ে গেল সেই আধো স্বচ্ছ রংটা। মুহূর্তের জন্যে সে নিশ্চল হয়ে রইল, তারপর নিঃশব্দে ছুটতে শুরু করলো জঙ্গলের ভেতর দিয়ে। খানিকক্ষণের মধ্যেই সে ঝোপঝাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তখন আমি আর তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করছিলাম আবার সে থমকে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করছে। ও কি মানুষ না পশু? আমাকে নিয়ে কি করতে চায় ও? আমার কাছে কোনো অস্ত্র নেই, এমনকি একটা লাঠি পর্যন্ত না। অতএব লড়াই করতে যাওয়া স্রেফ পাগলামো। তবে যে কারণেই হোক না কেন আমাকে আক্রমণ করার মতো সাহস ওর নেই। দাঁতে দাঁত চেপে আমি সোজা ওর দিকে এগিয়ে গেলাম। ভয়ে আমার মেরুদণ্ডটা যেন শিরশিরিয়ে উঠছিল, কিন্তু ঠিক করেছিলাম কিছুতেই ওকে তা বুঝতে দেব না। লম্বা লম্বা সাদা ফুলে ভরা একরাশ ঝোপঝাড় সরিয়ে দেখি 20 গজ দূর থেকে ঘাড় ঘুরিয়ে সে আমাকে লক্ষ্য করছে, যেন বুঝতে পারছে না কি করবে। এক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আমি আরও 2-1 পা সামনের দিকে এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কে তুমি? সে আমার চোখে চোখ রাখতে চেষ্টা করলো, তারপর হঠাৎ না বলে মুখ ঘুরিয়ে লাফাতে লাফাতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল এবং সেখান থেকে মুখ ঘুরিয়ে ফের তাকিয়ে রইল আমার দিকে। গাছের নিচে ম্লান আলোয় চকচক করতে লাগলো তার চোখ দুটো। আমার হৃৎপিণ্ডটা তখন ভয়ে যেন মুখের কাছে উঠে এসেছে, কিন্তু বুঝতে পারলাম আমার একমাত্র উপায় হচ্ছে ওকে ধোঁকা দেওয়া। তাই শটান এগিয়ে গেলাম ওর দিকে। সঙ্গে সঙ্গে ও আবার মুখ ঘুরিয়ে গোধূলির অন্ধকারে উধাও হয়ে গেল। একবার মনে হলো ফের যেন ও চোখের দুটিটা দেখতে পেলাম, তারপর আর কিছু নেই। এতক্ষণে এই প্রথম অনুভব করলাম এই পরিবেশে বেশি রাত অবধি থাকাটা আমার পক্ষে কতখানি মারাত্মক হয়ে উঠতে পারে। মাত্র কয়েক মিনিট হলো সূর্য পাটে বসেছে, কিন্তু বিষুব অঞ্চলের গোধূলিবেলা ইতিমধ্যে দ্রুত মিলিয়ে যাচ্ছে পূবের আকাশ থেকে। একটা রাতের পোকা নিঃশব্দে উঠছে আমার মাথার ওপরে। এই রহস্যময় অরণ্যের অজানা বিপদের মধ্যে আমি যদি রাত কাটাতে না চাই, তাহলে অবিলম্বে আমাকে সেই ঘেরাও চত্বরের দিকে ফিরে যেতে হবে। যন্ত্রণা কাতর পশুর চিৎকারের কথা মনে হলে ওখানে ফিরে যাবার উৎসাহটা একেবারেই ফুরিয়ে যায়। কিন্তু খোলা জায়গায় অন্ধকার এবং অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা হাজারো বিভীষিকার কাছে আত্মসমর্পণ করার ইচ্ছে তার চাইতেও কম। যে নীল ছায়ার আড়ালে ওই অদ্ভুত প্রাণীটা হারিয়ে গিয়েছিল, ফের একবার সেদিকে তাকিয়ে আমি ঢাল দিয়ে নদীর দিকে এগিয়ে চললাম। ফিরে চললাম যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই। নানা ধরনের ঘটনায় বিভ্রান্ত হয়ে দ্রুত পায়ে খানিকটা এগিয়ে গিয়েই দেখি আমি একটা সমতল ভূমিতে গিয়ে হাজির হয়েছি। চারদিকে ইতস্তত ছড়ানো ছিটানো গাছপালা। সূর্যাস্তের রক্তরাগের পরেও চারদিকে যে পাণ্ডুর আভা ছড়িয়ে থাকে তাও ক্রমশ অন্ধকার হয়ে উঠছে। মাথার ওপরে নীল আকাশটা মুহূর্তের মধ্যে গাঢ় হয়ে উঠল। ম্লান আলোয় ছোট ছোট তারা জেগে উঠল একের পর এক।
দিনের আলোয় গাছপালার মাঝামাঝি ফাঁকা জায়গাগুলোতে যে অস্পষ্ট নীলিমা জেগে থাকে, তাও হয়ে উঠল অন্ধকার আর রহস্যময়। আমি এগিয়ে চললাম। পৃথিবী থেকে সমস্ত রং মুছে গেছে। উজ্জ্বল নীল আকাশের দিকে জেগে রয়েছে গাছগাছালির কালিমাখা চূড়ো। তার নিচে অন্ধকারে সব কিছু মিলেমিশে একাকার। একটু পরেই গাছের সংখ্যা কমে গিয়ে শুরু হলো বুনো ঝোপঝাড়ের প্রাচুর্য। তারপর সাদা বালিতে ঢাকা একটা নির্জন অঞ্চল। তারপর আবার খানিকটা ঝোপঝাড়ের ঘন জটলা। কিছুক্ষণ ধরেই ডান দিক থেকে আসা একটা মৃদু খসখসানি আমাকে বিরক্ত করে তুলেছিল। প্রথমে ভেবেছিলাম ওটা আমার মনের ভুল, কারণ আমি থামলে শব্দটাও থেমে যাচ্ছিল। গাছের মাথায় সন্ধ্যার বাতাসের মৃদু শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না তখন। কিন্তু তারপর ফের আমি চলতে শুরু করলেই মনে হচ্ছিল আমি যেন নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। তাই এবারে ঝোপঝাড়গুলোর কাছ থেকে সরে গিয়ে আমি একটু ফাঁকা জায়গা ধরে চলতে শুরু করলাম। আর মাঝে মাঝেই হঠাৎ করে ফিরে তাকাতে লাগলাম, যাতে কেউ যদি সত্যি সত্যি আমাকে অনুসরণ করতে থাকে তো সে ঘাবড়ে যাবে। যদিও কিছুই দেখতে পেলাম না, তবু অন্য কারোর উপস্থিতি সম্পর্কে আমার অনুভূতিটা ক্রমশ আরও দৃঢ় হয়ে উঠল। মনে হলো অনুসরণকারী যেই হোক না কেন, হয় আমাকে আক্রমণ করার মতো সাহস তার নেই, আর নয়তো কোনো অসুবিধাজনক পরিস্থিতিতে আমি পড়ব বলে সে অপেক্ষা করে রয়েছে। মাঝে মাঝেই আমি পেছন ফিরে দেখছিলাম আর নিজেকে এই বলে প্রায় বুঝিয়ে এনেছিলাম যে আমার অনুসরণকারীটি রণে ভঙ্গ দিয়েছে, আর নয়তো পুরো ব্যাপারটাই স্রেফ আমার কল্পনা। তারপর সমুদ্রের কলতান আমার কানে এলো। চলার গতি বাড়িয়ে এবারে আমি প্রায় ছুটতে শুরু করলাম। আর ঠিক তখনই মনে হলো আমার পেছনে কে যেন হোঁচট খেয়ে ছিটকে পড়ল। চকিতে পেছনের গাছগুলোর দিকে ফিরে তাকাতেই মনে হলো একটা কালো ছায়া যেন অন্য একটা ছায়ার ওপরে লাফিয়ে পড়ল। নিশ্চল নিশ্চুপ হয়ে আমি কান পেতে রইলাম, কিন্তু নিজের হৃৎস্পন্দনের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। ভাবলাম আমার স্নায়ুগুলো বিচলিত হয়ে উঠেছে। অহেতুক কল্পনা আমাকে ভয় দেখাচ্ছে, তাই দৃঢ় সংকল্প নিয়ে ফের আমি সমুদ্রের দিকে এগুতে লাগলাম। মিনিট খানেক চলার পরেই গাছপালা পাতলা হয়ে উঠল। দেখলাম সামনের নিচু জমিটা এগিয়ে গিয়ে শান্ত সমুদ্রে লীন হয়ে গেছে। নিস্তব্ধ নির্মেঘ রাত্রি, সমুদ্রের শান্ত তরঙ্গে থির থির করে কাঁপছে অজস্র নক্ষত্রের ছায়া। খানিকটা দূরে পাহাড়ের কোলে আছড়ে পড়া সমুদ্রের জল থেকে কেমন যেন একটা ম্লান আভা ফুটে উঠেছে। পশ্চিম আকাশে তাকিয়ে দেখি রাশিচক্রের আলো সন্ধ্যা তারার উজ্জ্বল হলদে আলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। পূব দিকে বিস্তৃত সৈকত, পশ্চিমের সৈকত হারিয়ে গেছে অন্তরীপের আড়ালে। তখনই মনে পড়ল পশ্চিম দিকেই মোড়ো রাস্তা না। হঠাৎ একটা আগাছায় পা জড়িয়ে যেতেই ফের সেই খসখস আওয়াজটা শুনতে পেলাম। পেছন ফিরে আমি অন্ধকার মাখা গাছগুলোর মুখোমুখি হয়ে দাঁড়ালাম। কিছুই দেখতে পেলাম না, অথচ মনে হচ্ছিল যেন অনেক কিছুই দেখতে পাচ্ছি। অস্পষ্ট অন্ধকারে প্রতিটা ছায়াকেই মনে হচ্ছিল ভয়ঙ্কর। মনে হচ্ছিল যেন কেউ সতর্ক ভঙ্গিমায় লক্ষ্য করছে আমাকে। প্রায় মিনিট খানেক আমি ওভাবেই দাঁড়িয়ে রইলাম। তারপর গাছগুলোর দিকে নজর রেখে এগুতে লাগলাম পশ্চিমের দিকে। কিন্তু আমি চলা শুরু করতেই একটা ওঁত পেতে থাকা ছায়া তৎক্ষণাৎ আমাকে অনুসরণ করার জন্য নড়ে চড়ে উঠল। আমার হৃৎস্পন্দন দ্রুততর হয়ে উঠল। একটু এগিয়েই পশ্চিমে বিস্তৃত উপসাগরটা দেখতে পেয়ে আমি ফের থমকে দাঁড়ালাম। নিঃশব্দে ছায়াটাও আমার কাছ থেকে গজ বারো দূরে থমকে দাঁড়ালো। তারার আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে ধূসর বালুময় সৈকত ভূমি। দূরের বাঁকটার কাছে ছোট্ট একটা আলোর ঝিলিমিলি। এখান থেকে আলোটার দূরত্ব হয়তো মাইল 2। কিন্তু ওই সৈকতে পৌঁছতে হলে আমাকে যেতে হবে গাছপালা আর ঝোপঝাড় পেরিয়ে, যেখানে ওঁত পেতে রয়েছে অসংখ্য ছায়ার বিভীষিকা। এবারে ওকে আমি আরও স্পষ্ট দেখতে পেলাম। বুঝলাম ওটা জন্তু নয়, কারণ ও 2 পায়ে ভর রেখে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই কিছু বলার জন্য মুখ খুললাম, কিন্তু আমার গলা দিয়ে স্বর বেরোলো না। ফের সচেষ্ট প্রয়াসে চিৎকার করে বললাম, কে ওখানে? কোনো সাড়া এলো না। আমি 1 পা এগুলাম, ও তবু নড়ল না, শুধু নিজেকে একটু গুছিয়ে নিল। পায়ে একটা পাথরে ঠোক্কর লাগতেই আমার মাথায় একটা বুদ্ধি এলো। সামনের কালো মূর্তিটার দিকে থেকে
চোখ না সরিয়ে আমি নিচু হয়ে পাথরের টুকরোটা হাতে তুলে নিলাম। আমার ভঙ্গিটা লক্ষ্য করেই মূর্তিটা ঠিক কুকুরের মতো চট করে ঘুরে দাঁড়িয়ে দূরের অন্ধকারের দিকে সরে গেল। সঙ্গে সঙ্গে স্কুল জীবনে বড় বড় কুকুরকে ভয় দেখাবার একটা কৌশল আমার মনে পড়ে গেল। পাথরটা রুমালে জড়িয়ে কবজির মোচড়ে সেটা ছুঁড়ে দেবার ভঙ্গি করতেই দূরের ছায়াগুলোর মধ্যে দ্রুত পদশব্দ শুনতে পেলাম। মনে হলো যেন কেউ ছুটে পালাচ্ছে। প্রবল উত্তেজনায় এবারে আমার সর্বাঙ্গ জুড়ে ঘাম নামল। কাঁপতে লাগলাম থরথর করে। অথচ আমার শত্রু তখন দূরে চলে গেছে, অস্ত্রটা তখনও আমার হাতে। বেশ কিছুক্ষণ বাদে নিজেকে সামলে নিয়ে আমি গাছপালা আর ঝোপঝাড়ের ভেতর দিয়ে পথ করে সৈকতের দিকে এগুতে লাগলাম। শেষ অবধি ছুটতে ছুটতে জঙ্গল পেরিয়ে বালির ওপরে এসে নামতেই শব্দ শুনে বুঝলাম অন্য কেউ তীব্র গতিতে আমার দিকে ছুটে আসছে। আতঙ্কে আমার বুদ্ধিশুদ্ধি সম্পূর্ণ গুলিয়ে গেল। বালির ওপর দিয়েই আমি ছুটতে শুরু করলাম। আমার পেছনে তখনও সেই নরম পায়ের লঘু শব্দ। একটা আর্তচিৎকার তুলে আমি ছোটার গতি চতুর্গুণ বাড়িয়ে দিলাম। খরগোশের চাইতে ৩-৪ গুণ বড় আকারের কতগুলো ছায়ামূর্তি ছুটতে ছুটতে কিংবা লাফাতে লাফাতে সৈকত থেকে ঝোপঝাড়গুলোর দিকে পালিয়ে গেল। যতদিন বেঁচে থাকব তারা খাওয়ার ওই প্রচণ্ড আতঙ্কের কথা আমি কোনোদিনও ভুলব না। ছুটতে ছুটতে আমি তখন জলের ধারে এগিয়ে গেছি। পায়ের শব্দ শুনে বুঝতে পারছি পেছনের প্রাণীটার সঙ্গে আমার দূরত্ব ক্রমশ কমে আসছে। হলদে আলোটা তখনও দূরে, অনেক দূরে। চারদিকে অন্ধকার, নিস্তব্ধ নিঝুম রাত্রি। পেছনের পায়ের শব্দটা ক্রমশ কাছে, আরও কাছে এগিয়ে আসছে। ছোটাছুটি করার একেবারে অভ্যেস নেই। মনে হচ্ছিল আমার দম ফুরিয়ে আসছে। নিঃশ্বাস নেবার সময় বুকের দুধারে ছুরির খোঁচার মতো ব্যথা অনুভব করছিলাম। বুঝতে পারছিলাম আমি ঘেরাও চত্বরটাতে গিয়ে পৌঁছবার অনেক আগেই অনুসরণকারী আমাকে ধরে ফেলবে। মরিয়া হয়ে আমি হাঁপাতে হাঁপাতে ঘুরে দাঁড়ালাম। তারপর প্রাণীটা আমার কাছাকাছি আসতেই শরীরের সমস্ত শক্তি একত্র করে হাতের পাথরটা তার দিকে ছুঁড়ে মারলাম। প্রাণীটা এতক্ষণ 4 হাত পায়ে ছুটছিল। আমি ঘুরে দাঁড়াতেই সে 2 পায়ে সোজা হয়ে দাঁড়ালো। পাথরটা গিয়ে লাগলো তার কপালের বাঁ ধারে। জন্তু মানুষটা উন্মাদের মতো ছুটে এসে 2 হাতে ধাক্কা মেরে আমাকে পেছনের দিকে সরিয়ে দিল। তারপর টলতে টলতে আমাকে পেরিয়ে গিয়ে জলে মুখ গুজে বালিতে পড়ে রইল নিশ্চল হয়ে। আমি কিছুতেই ওই কালো স্তূপটার দিকে এগিয়ে যেতে ভরসা পেলাম না। চারদিকে মৃদু তরঙ্গায়িত জল আর স্থির নক্ষত্রগুলোর নিচে তাকে ফেলে রেখে অনেকটা দূর দিয়ে ঘুরে আমি সেই হলুদ আলোটার দিকে এগুতে লাগলাম। একটু বাদেই পুমাটার সেই করুণ আর্তনাদ আমাকে স্বস্তি এনে দিল। অথচ ওই আর্তনাদই আমাকে এই রহস্যময় দ্বীপে ঘর থেকে বেরিয়ে পড়তে বাধ্য করেছিল। সমস্ত শরীরে ভয়ঙ্কর শ্রান্তি। তবু ওই আর্তনাদটা শুনতে পেয়ে আমি প্রাণপণে নিজের সবটুকু শক্তি একত্র করে আবার ওই হলদে আলোটার দিকে ছুটতে শুরু করলাম। মনে হলো একটা কণ্ঠস্বর যেন আমাকে আমার নাম ধরে ডাকছে। মানুষের কান্না। বাড়ির কাছাকাছি হতে দেখি আমার ঘরের খোলা দরজা দিয়ে আলো আসছে। তারপরেই বাড়ির অন্য ধারের অন্ধকারের ভেতর থেকে মন্টগোমেরির উচ্চকিত কণ্ঠস্বর শুনতে পেলাম। ব্রেন্ডি! আমি তখনও ছুটে চলেছি। একটু বাদেই ফের মন্টগোমেরির ডাক শুনতে পেলাম। ক্ষীণ কণ্ঠে আমি জবাব দিলাম, এই যে, এবং পরমুহূর্তেই টলতে টলতে তার কাছে গিয়ে হাজির হলাম। কোথায় ছিলেন আপনি? হাত বাড়িয়ে আমাকে ধরে ফেললেন মন্টগোমেরি, যাতে খোলা দরজা দিয়ে আলোটা ঠিক আমার মুখে এসে পড়ে। আমরা দুজনেই এত ব্যস্ত ছিলাম যে আপনার কথা ভুলেই গিয়েছিলাম। আধ ঘন্টাটাক আগে মনে পড়ল। ঘরে নিয়ে গিয়ে উনি আমাকে ডেক চেয়ারটাতে বসিয়ে দিলেন। হঠাৎ আলো ঝলকানিতে খানিকক্ষণ আমি কিছুই দেখতে পেলাম না। আমাদের কিছু না বলে কই যে আপনি এভাবে এ দ্বীপে ঘুরে বেড়াতে শুরু করবেন তা আমরা ভাবতেও পারিনি। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কিন্তু এ কি হয়েছে আপনার? শুনছেন? আমার অবশিষ্ট শক্তিটুকুও তখন নিঃশেষ হয়ে গেছে। মাথাটা ঝুলে পড়েছে বুকের ওপরে। মনে হলো আমাকে ব্র্যান্ডি খাওয়াবার এমন একটা সুযোগ পেয়ে মন্টগোমেরি খুশি হলেন। বললাম, ঈশ্বরের দোহাই, আপনি ওই দরজাটা বন্ধ করে দিন। এখানকার কিছু অদ্ভুত প্রাণীর সঙ্গে আপনার দেখা হয়েছিল বোধহয়, তাই না? দরজাটা বন্ধ করে মন্টগোমেরি ফের আমার দিকে ঘুরে দাঁড়ালেন।
উনি আর কোনো প্রশ্ন করলেন না, তবে ফের খানিকটা ব্র্যান্ডি আর জল নিয়ে এসে আমাকে সেটুকু খেয়ে নেবার জন্যে পেড়াপেড়ি করতে লাগলেন। আমার তখন একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা। মন্টগোমেরি অস্পষ্টভাবে বললেন, আমাকে উনি সাবধান করে দিতে ভুলে গিয়েছিলেন। তারপর জিজ্ঞেস করলেন আমি কখন বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং কি করেছি, কি দেখেছি। সংক্ষেপে ভাঙা ভাঙা কথায় ওর প্রশ্নের জবাব দিতে আমি জিজ্ঞেস করলাম, আমাকে বলুন এসবের অর্থ কি? তেমন ভয়ঙ্কর কিছু নয়, মন্টগোমেরি বললেন, তবে আজও সব কথা থাক, একদিনের পক্ষে আপনি যথেষ্ট জেনে ফেলেছেন। ঠিক তখনই আচমকা নিবিড় যন্ত্রণায় পুমাটা আর্তচিৎকার করে উঠল। মন্টগোমেরি নিচু গলায় একটা খিস্তি দিয়ে বললেন, না, এই জায়গাটা গাওয়ার স্ট্রিটের মতোই জঘন্য। বললাম, মন্টগোমেরি, যে আমাকে তাড়া করেছিল আসলে সেটা কি? কোনো জন্তু নাকি মানুষ? আজ রাতে না ঘুমালে আগামীকাল আপনি পাগল হয়ে যাবেন। কুর্সি থেকে উঠে আমি মন্টগোমেরির মুখোমুখি হয়ে দাঁড়ালাম। বলুন, কি আমাকে তাড়া করেছিল? মন্টগোমেরি আমার দিকে তাকিয়ে মুখ বিকৃত করলেন। একটু আগেই তার যে চোখ দুটিকে প্রাণময় বলে মনে হচ্ছিল তা নিষ্প্রভ হয়ে উঠল। বললেন, আপনার কথা শুনে মনে হচ্ছে একটা ভূত আপনার পিছু নিয়েছিল। মুহূর্তের জন্য এক প্রচণ্ড বিরক্তিতে আমার সমস্ত অনুভূতি ভরে উঠল। দুহাতে কপালটা চেপে ধরে আমি ফের কুর্সিতে বসে পড়লাম। পুমাটা চিৎকার করতে শুরু করলো আবার। মন্টগোমেরি পেছন দিকে ঘুরে এসে আমার কাঁধে হাত রাখলেন। দেখুন ফ্রেন্ডি, আমাদের এই দ্বীপটাতে আপনাকে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে দেবার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আপনার যতটা খারাপ লাগছে আসলে এই জায়গাটা কিন্তু ততটা খারাপ নয়। আপনার স্নায়ুগুলো এখন একেবারে পরিশ্রান্ত। দাঁড়ান, আপনাকে আমি একটা জিনিস খাইয়ে দিচ্ছি, এতে আপনার ঘুম আসবে, বেশ কয়েক ঘন্টায় রেস্ট থাকবে। এক্ষুনি গিয়ে আপনি শুয়ে পড়ুন, নয়তো আমি আপনার কোনো কথারই জবাব দেব না। আমি কিছু বললাম না। দুহাতের অঞ্জলিতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে রইলাম। একটু বাদেই মন্টগোমেরি ডাক্কাটা একটা ছোট্ট গ্লাসে গাঢ় রঙের খানিকটা তরল পদার্থ এনে আমার হাতে তুলে দিলেন। বিনা প্রতিবাদে আমি সেটা গিলে নিলাম। তারপর মন্টগোমেরির সাহায্য নিয়ে এগিয়ে গিয়ে শুয়ে পড়লাম দড়ির দোলনাটাতে। ঘুম ভাঙল বেশ বেলায়। খানিকক্ষণ চিত হয়ে শুয়ে শুয়েই ঘরের চালের দিকে তাকিয়ে রইলাম। লক্ষ্য করলাম কড়ি বর্গাগুলো জাহাজের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তারপর মাথা ঘুরিয়ে দেখি টেবিলে আমার খানা। এতক্ষণে বুঝতে পারলাম আমার ভীষণ খিদে পেয়েছে। তাড়াতাড়ি নামতে যেতেই দোলনাটা যেন আমার মতলব বুঝতে পেরে বিনীত ভঙ্গিমায় একদিকে উঠে গেল, আর আমি 4 হাত পায়ে আছড়ে পড়লাম ঘরের মেঝেতে। উঠে গিয়ে খাবারের সামনে বসলাম। মাথাটা বেশ ভারী ভারী ঠেকছিল। মনের মধ্যে গত রাত্রির ঘটনাগুলোর কিছু অস্পষ্ট স্মৃতি। জানলা দিয়ে ঘরের ভেতরে ভোরের মিঠে বাতাস ভেসে আসছিল। বাতাস আর খাবার দুয়ে মিলে দিব্যি একটা জান্তব সুখ অনুভব করছিলাম আমি। একটু বাদেই পেছনের দরজাটা খুলে গেল। মুখ ঘুরিয়ে আমি মন্টগোমেরিকে দেখতে পেলাম। ভালো আছেন তো? উনি বললেন। আমি এখন ভয়ঙ্কর ব্যস্ত। তারপর ফের দরজাটা বন্ধ করে দিলেন। পরে আমি আবিষ্কার করেছিলাম তখন উনি দরজাটাতে তালা লাগাতে ভুলে গিয়েছিলেন। হঠাৎ গত রাত্রে মন্টগোমেরির মুখের অভিব্যক্তিটা আমার মনে পড়ে গেল। সেই সঙ্গে মনে পড়ে গেল অন্য সমস্ত অভিজ্ঞতাগুলোর কথা। আতঙ্কটা নতুন করে ফিরে আসার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। কিন্তু এবারের এই আর্তনাদটা পুমার নয়। খাওয়া বন্ধ রেখে আমি কান পেতে রইলাম, কিন্তু ভোরের বাতাসের মৃদু শিরশিরানি ছাড়া কোথাও কোনো সাড়া নেই, শব্দ নেই। ভাবলাম হয়তো আমি ভুল শুনেছিলাম। বেশ কিছুক্ষণ বাদে ফের খেতে শুরু করলাম, কিন্তু কান দুটো তখনও উৎকর্ণ করে রাখলাম। একটু বাদেই ফের একটা অস্পষ্ট ক্ষীণ আওয়াজ শুনতে পেলাম। আমি হিমস্তব্ধ হয়ে বসে রইলাম। আওয়াজটা যদিও ক্ষীণ, কিন্তু এখন অবধি আমি দেয়ালের ওধার থেকে যত আওয়াজ শুনতে পেয়েছি এটার অর্থ সেগুলোর মধ্যে সবচাইতে বেশি পরিষ্কার। এই ভাঙা ভাঙা অস্পষ্ট ক্ষীণ শব্দের উৎস সম্পর্কে কোনো সন্দেহই থাকতে পারে না। আওয়াজটা গঙ্গানির। তীব্র যন্ত্রণায় কে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এ কান্না কোনো পশুর নয়, এ কান্না যন্ত্রণা কাতর কোনো মানুষের। কথাটা বুঝতে পেরেই আমি 3 লাফে ঘরটা পেরিয়ে এলাম। দরজার হাতলটা ধরে এক টানে খুলে ফেললাম দরজাটা। ফ্রেন্ডিক, আরে থামুন মশাই, থামুন! মন্টগোমেরি ছুটে এসে আমার পথ জুড়ে দাঁড়ালেন।
চমকিয়ে উঠে একটা ডিয়ার হাউন্ড গর্জন করতে শুরু করলো। দেখলাম একটা গামলায় টকটকে লাল, খানিকটা রক্ত, ভেতরে কার্বলিক অ্যাসিডের গন্ধ। আধো আলো ছায়ায় আরও দেখতে পেলাম ওধারে আরও একটা খোলা দরজা। সেখানে একটা কাঠামোর সঙ্গে কাকে যেন শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার সর্বাঙ্গে কাটাছেঁড়ার দাগ, রক্তবর্ণ চেহারা, ব্যান্ডেজ বাঁধা। তারপরেই মোড়োর শরীরটা তাকে আড়াল করে দাঁড়ালো। আমি দেখলাম মোড়োর মুখখানা একেবারে ফ্যাকাশে এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে উনি রক্তমাখা একখানা হাত বাড়িয়ে আমার ঘাড়টা চেপে ধরলেন। এক নজরে এমনভাবে আমাকে মেঝে থেকে তুলে ধরলেন যেন আমি একটা শিশু। তারপর অবলীলাক্রমে আমাকে ছুঁড়ে ফেলে দিলেন আমার ঘরের ভেতরে। পরক্ষণেই সশব্দে দরজাটা বন্ধ হয়ে গিয়ে ওর মুখটা আড়াল হয়ে গেল। তারপর শুনতে পেলাম দরজায় চাবি ঘোরাবার আওয়াজ এবং ওকে শান্ত করার প্রচেষ্টায় মন্টগোমেরির কণ্ঠস্বর। শুনলাম মোড়ো বলছেন, আমার সমস্ত জীবনের কাজ নষ্ট হতে বসেছিল। মন্টগোমেরি বললেন, উনি বুঝতে পারছেন না। তারপর আরও কিছু বললেন, আমি ঠিক শুনতে পেলাম না। এখন আমার বোঝাবার সময় নেই, মোড়ো বললেন। বাকিটা আমি আর শুনতে পাইনি। কোনো ক্রমে উঠে দাঁড়ালাম। আমার সর্বাঙ্গ তখন কাঁপছে, মনের মধ্যে এক ভয়াবহ সন্দেহের নিদারুণ আতঙ্ক। ভাবলাম, তবে কি মানুষকে ব্যবচ্ছেদ করা সম্ভব? বিক্ষুব্ধ আকাশের মতো ঝলসে উঠল প্রশ্নটা, এবং তখনই আচমকা আমার মনের আবছা আতঙ্কটা এক নিদারুণ বিভীষিকার রূপ সুস্পষ্ট করে ফুটিয়ে তুলল। মানুষ শিকার। বাইরে থেকে দরজাটা তখনও খোলা রয়েছে দেখে আমার মনে মুক্তি পাবার এক অযৌক্তিক আশা জেগে উঠল। এখন আমি নিশ্চিত, একেবারে সম্পূর্ণ নিশ্চিত যে মোড়ো একজন মানুষকেই ব্যবচ্ছেদ করছিলেন। ওর নামটা শোনার পর থেকেই আমি মনে মনে ওর গবেষণার জঘন্য বিষয়বস্তুর সঙ্গে এই দ্বীপের জানোয়ার সুলভ অধিবাসীদের একটা যোগসূত্র খুঁজে পাবার চেষ্টা করছিলাম। মনে হলো এবারে ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। এখানে যে প্রাণীগুলোকে আমি দেখেছি তারা মোড়োরই ভয়াবহ পরীক্ষার শিকার। আমার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্যই ওই শয়তান দুটো আমাকে এখানে পুষে রাখতে চেয়েছে, আস্থার ভাব দেখিয়ে আমাকে বোকা করতে চেয়েছে। মৃত্যুর চাইতেও ভয়াবহ এক নিয়তি অপেক্ষা করছে আমার জন্যে। নির্মম যন্ত্রণা সহ্য করতে হবে আমাকে। তারপর সেই অত্যাচারের পরে যতটা বিকৃতির কথা কল্পনা করা যায়, তেমনি একটা বিভৎস আকৃতি দিয়ে আমাকে ওরা দ্বীপের অন্যান্য প্রাণীগুলোর কাছে পাঠিয়ে দেবে। যা হোক, একটা অস্ত্র সংগ্রহের আশায় আমি চারদিকে তাকাতে লাগলাম, কিন্তু কিছুই নেই। এক আকস্মিক প্রেরণায় আমি ডেক চেয়ারটাকে উল্টে ফেলে পায়ের চাপ দিয়ে পাশের দিককার একটা কাঠ ভেঙে নিলাম। দেখলাম কাঠটার সঙ্গে একটা পেরেকও উঠে এসেছে, ফলে এই আপাত নিরীহ অস্ত্রটাও মোটামুটি মারাত্মক হয়ে দাঁড়ালো। হঠাৎ বাইরে পায়ের শব্দ শুনে চট করে দরজাটা খুলে দিতেই দেখি গজখানেক দূরে মন্টগোমেরি দাঁড়িয়ে রয়েছেন। ওর উদ্দেশ্য ছিল দরজাটাতে তালা লাগিয়ে দেওয়া। পেরেক লাগানো কাঠের টুকরোটা উঁচু করে তুলে ধরে আমি সেটা ওর মুখের দিকে নামিয়ে আনলাম, কিন্তু উনি এক লাফে পিছিয়ে গেলেন। এক মুহূর্ত ইতস্তত করে আমি এবারে বাড়িটার কোণের দিকে ছুটে গেলাম। প্রেন্ডিক, শুনতে পেলাম মন্টগোমেরি বিস্মিত কণ্ঠে চিৎকার করে বলছেন, আরে এমন বোকামো করছেন কেন ও মশাই? ভাবলাম আর একটা মিনিট দেরি হলেই লোকটা আমাকে তালা লাগিয়ে ঘরে বন্দি করে ফেলতো। তারপর হাসপাতালে গবেষণার খরগোশের মতোই অবস্থা হতো আমার। ততক্ষণে মন্টগোমেরিও কোণের দিকে চলে এসেছেন। শুনতে পেলাম উনি চিৎকার করে আমার নাম ধরে ডাকছেন। তারপর উনি আমার পেছন পেছন ছুটতে শুরু করলেন এবং ছুটতে ছুটতেই চিৎকার করে কি যেন বলতে লাগলেন আমাকে। এবারে আমি অন্ধের মতো উত্তর পূর্ব দিকে ছুটছিলাম। ছুটতে ছুটতেই একবার ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখি মন্টগোমেরির সঙ্গে তার সেই পরিচারকটিও রয়েছে। হিংস্র পায়ে উতরাই পেরিয়ে পূব দিকে মোড় ঘুরে আমি একটা পাথরে উপত্যকা ধরে ছুটে চললাম। উপত্যকার দুধারে ঘন জঙ্গল, সব মিলিয়ে বোধহয় মাইলখানেক ছুটেছিলাম। ক্লান্তিতে আমার বুকটা তখন টনটন করছে। নিজের কানেই শুনতে পাচ্ছি হৃৎপিণ্ডের টিপ টিপ আওয়াজ। কিন্তু মন্টগোমেরি বা তার চাকরটার কোনো সাড়া না পেয়ে এবং ক্লান্তিতে আমি প্রায় ভেঙে পড়েছি বুঝতে পেরে চকিতে গতিবেগ দ্বিগুণ করে আমি অনুমানে সৈকতের দিকে ছুটতে লাগলাম। তারপর
একটা বেতঝোপের আশ্রয়ে শুয়ে পড়লাম শরীর বিছিয়ে। বেশ কিছুক্ষণ আমি ওখানেই পড়ে রইলাম। নড়াচড়া করার সাহস পাচ্ছিলাম না। সত্যি কথা বলতে কি, কিছু করার কথা ভাবতেও আমার ভয় করছিল। আমার চারদিকে উদাস বন্য প্রকৃতি রোদ্দুরে শরীর এলিয়ে দিয়ে নিঃশব্দে ঘুমোচ্ছে। একমাত্র আওয়াজ বলতে ছোট ছোট একরাশ ডাঁশ মাছের মৃদু গুঞ্জন, যারা আচমকা আমাকে আবিষ্কার করে ফেলেছে। একটু বাদেই আমি একটা ঘুম ঘুম শ্বাস প্রশ্বাসের আওয়াজ সম্পর্কে সচেতন হয়ে উঠলাম। কিন্তু আসলে সেটা সৈকতের বুকে সমুদ্রের আছড়ে পড়া শীষ। ঘণ্টাখানেক বাদে শুনতে পেলাম মন্টগোমেরি উত্তর দিকে অনেক দূর থেকে চিৎকার করে আমার নাম ধরে ডাকছেন। ডাকটা শুনেই আমি নতুন করে নিজের পরিকল্পনার কথা চিন্তা করতে শুরু করলাম। ভেবে দেখলাম এই দ্বীপে অধিবাসী বলতে ওই দুটি মাত্র ব্যবচ্ছেদকারী আর তাদের সৃষ্ট কতগুলো পশু মানুষ। প্রয়োজন হলে ওদের মধ্যে কয়েকজনকে ওরা দুজনে নিঃসন্দেহে আমার বিরুদ্ধে লেলিয়ে দিতে পারেন। আমি জানি মোরো এবং মন্টগোমেরি দুজনের কাছেই রিভলভার আছে, আর আমার কাছে আছে ছোট্ট একটা পেরেক তোলা এক টুকরো কমজোরি কাঠ, যা অস্ত্রের নামে স্রেফ একটা পরিহাস। কিন্তু তাছাড়া আমি সম্পূর্ণ নিরস্ত্র। অতএব যেখানে ছিলাম আমি সেখানেই চুপ করে পড়ে রইলাম। কিন্তু খাদ্য আর পানীয়ের কথা মনে হতেই নিজের প্রকৃত অসহায় অবস্থাটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। এখানে খাদ্য সংগ্রহ করার কোনো উপায় আমার নেই। উদ্ভিদবিদ্যায় আমি এতটাই অজ্ঞ যে কোন কোন গাছের ফলমূল আমার কাজে লাগবে তা খুঁজে নিতে আমি অক্ষম। দ্বীপের কয়েকটা খরগোশকে ফাঁদ পেতে ধরব সে উপায়ও আমার নেই। যতই চিন্তা করতে লাগলাম, পরিস্থিতিটা আমার কাছে ততই হতাশাজনক হয়ে উঠতে লাগলো। অবশেষে মরিয়া হয়ে আমি আমার দেখা পশু মানুষগুলোর কথা চিন্তা করতে লাগলাম। ভেবে দেখার চেষ্টা করলাম ওদের কারুর কাছ থেকে আমার সাহায্য পাবার কোনো আশা আছে কি না। কিন্তু তারপরেই আচমকা একটা স্ট্যাগ হাউন্ডের চিৎকার শুনে আমি একটা নতুন বিপদের সম্ভাবনা সম্পর্কে সচেতন হয়ে উঠলাম। বেশিক্ষণ চিন্তা করার সময় নেই, কারণ তাহলেই ওরা আমাকে ধরে ফেলবে। পেরেক তোলা লাঠিটা চেপে ধরে আমি আমার গুপ্ত স্থান থেকে বেরিয়ে এসে প্রাণপণে সমুদ্রের শব্দ লক্ষ্য করে ছুট লাগালাম। মনে আছে গাছের কাঁটা আমার সর্বাঙ্গে তখন ছুরির মতো বিঁধছিল। রক্তাক্ত শরীর আর ছিন্ন ভিন্ন পোশাকে আমি উত্তরমুখ লম্বা খাড়িটার কাছে গিয়ে পৌঁছলাম। তারপর 1 মিনিট সামান্য ইতস্তত করে ছোট্ট নদীটার হাঁটু জল পেরিয়ে পশ্চিম তীরে গিয়ে উঠলাম। গুড়ি মেরে একরাশ ফার্নের জটলার মধ্যে গিয়ে ঢুকতেই দূর থেকে কুকুরের ডাক শুনতে পেলাম। কাঁটা গাছগুলোর কাছে এসে চিৎকার করছে কুকুরটা। তারপর সব চুপচাপ। ভাবলাম তাহলে এ যাত্রায় বোধহয় বেঁচেই গেলাম। ক্রমে মিনিটের পর মিনিট কাটতে লাগলো। স্তব্ধতা দীর্ঘতর হলো এবং অবশেষে ঘণ্টাখানেক নিরাপদে কাটাবার পর আমি আবার সাহস ফিরে পেতে শুরু করলাম। এতক্ষণে আমার মনে প্রচণ্ড ভয় বা হতাশার ভাবটা কেটে গেছে, কারণ ইতোমধ্যেই আমি আতঙ্ক আর হতাশার সীমাটা পেরিয়ে এসেছি। মৃত্যু নিশ্চিত জেনে এখন আমি যে কোনো দুঃসাহসী কাজের জন্য প্রস্তুত। এমনকি ইচ্ছে হচ্ছে ফিরে গিয়ে মোরোর মুখোমুখি হয়ে দাঁড়াই। জল পেরিয়ে আসার সময় আমার মনে হচ্ছিল তেমন মুশকিলে পড়লে অত্যাচার এড়াবার একটা পথ আমার কাছে খোলাই রয়েছে। আমার জলে ডুবে মরাটা তো ওরা আটকাতে পারবে না। তখনই ইচ্ছে হচ্ছিল ডুবে মরি, কিন্তু এই পুরো ঘটনাটার শেষ দেখার একটা অদ্ভুত বাসনা আর নিজের সম্পর্কে এক বিচিত্র নৈর্ব্যক্তিক আগ্রহ আমাকে তা করতে দেয়নি। কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়ে আমি চতুর্দিকের গাছপাতাগুলোর দিকে চোখ মেলে রাখলাম। তারপরেই হঠাৎ দেখি সবুজের ভেতর থেকে একটা কালো মুখ আমাকে লক্ষ্য করছে। দেখে বুঝলাম মোরোর লঞ্চটা যখন দ্বীপের দিকে আসে তখন এই প্রাণীটাই সৈকতে দাঁড়িয়েছিল। এখন একটা হেলে পড়া পাম গাছের গুঁড়ি ধরে ঝুলছে প্রাণীটা। হাতের লাঠিটা শক্ত করে চেপে ধরে আমি ওর মুখোমুখি হতেই প্রাণীটা কিচিরমিচির করে কি যেন বলতে শুরু করলো। প্রথমটাতে তুমি 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 ছাড়া ওর কথার আর একটি বর্ণও আমি বুঝতে পারলাম না। হঠাৎ ও ঝুপ করে মাটিতে নেমে পড়ল। পরক্ষণেই দেখি লতাপাতার ফাঁক দিয়ে প্রাণীটা কৌতূহলী চোখে লক্ষ্য করছে আমাকে। এই দ্বীপের অন্যান্য পশু মানুষদের দেখে আমার যেমন গা ঘিনঘিন করেছে, এ লোকটাকে দেখে কিন্তু তেমন কিছু হলো না। তুমি নৌকয়, বলল ও। তাহলে ও মানুষ, অন্তত মন্টগোমেরির চাকরটার মতো মানুষ, কারণ ও কথা বলতে পারে। বললাম, হ্যাঁ, আমি নৌকো এসেছি, জাহাজ থেকে।
ও, প্রাণীটার উজ্জ্বল চঞ্চল চোখ দুটো ঘুরে ঘুরে আমার সর্বাঙ্গ, আমার হাত, হাতের লাঠি, পা, কোটের ছোড়া খোড়া জায়গাগুলো, সর্বাঙ্গে কাঁটার আঘাত সব কিছু লক্ষ্য করলো। মনে হলো কি একটা দেখেও একেবারে অবাক হয়ে গেছে। ও দৃষ্টি আবার আমার হাতের দিকে ফিরে এলো। তারপর নিজের একটা হাত বাড়িয়ে দিয়ে ও আস্তে আস্তে আঙুলগুলো গুনতে লাগলো। 1, 2, 3, 4, 5। তখন আমি ওর কথার অর্থ ঠিকমতো বুঝতে পারিনি, কিন্তু পরে দেখেছি এই পশু মানুষদের মধ্যে একটা বিরাট অংশেরই হাতগুলো বিকৃত, এমনকি অনেকের হাতে 3টে আঙ্গুলও নেই। কিন্তু তখন এটাকে এক ধরনের প্রীতি সম্ভাষণ মনে করে আমিও জবাবে ঠিক তাই করলাম। প্রাণীটা পরম তৃপ্তিতে হাসল, তারপর চকিত দৃষ্টিতে একবার চারদিকে তাকিয়ে আচমকা উধাও হয়ে গেল। ফর্নের যে ফাঁকটাতে সে দাঁড়িয়েছিল সেটা আবার আড়াল হয়ে গেল। ঝোপঝাড় সরিয়ে আমিও ওকে অনুসরণ করলাম। তারপরেই অবাক হয়ে দেখলাম একটা লম্বা গাছের সঙ্গে জড়িয়ে থাকা একগুচ্ছ লতাকে এক হাতে আঁকড়ে ধরে প্রাণীটা আমার দিকে পেছন করে মনের আনন্দে দোল খাচ্ছে। ও হে, আমি ওকে ডাকলাম। একটা ডিগবাজি খেয়ে মাটিতে নেমে এসে প্রাণীটা আমার মুখোমুখি হয়ে দাঁড়ালো। বলছি কি, কোথায় খাবার পাবো বলো তো? খাবার? এখন মানুষের খাবার খাও। প্রাণীটার দৃষ্টি দুলতে থাকা লতা গুচ্ছের দিকে ফিরে গেল। কুটিরে আছে। কিন্তু কুটির কোথায়? জানোই তো আমি নতুন লোক। কথাটা শুনেই প্রাণীটা ঘুরে গিয়ে দ্রুত পা চালালো, বলল, এসো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখার জন্য আমিও ওর পিছু নিলাম। ধরেই নিয়েছিলাম কুটির বলতে হয়তো কতগুলো ছাউনি, যেখানে ওই প্রাণীটা এবং ওর মতো আরও কয়েকজন পশু মানুষ বাস করে। হয়তো ওরা আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে, হয়তো আমি ওদের মনের কোণে একটু ঠাঁই করে নেবার সুযোগ পাব। অবশ্যই জানি না মানুষ জীবনের কোমল অনুভূতির কতটা এখনও ওদের মনে অবশিষ্ট আছে। আমার বন মানুষের মতো সঙ্গীটি লাফাতে লাফাতে আমার পাশে পাশে হাঁটছে, হাত দুটো ঝুলছে ওর শরীরের দুধারে, চোয়ালটা এগিয়ে রয়েছে সামনের দিকে। ভাবছিলাম মানুষ জীবনের কতটা স্মৃতি ওর এখনো মনে আছে। জিজ্ঞেস করলাম, তুমি কতদিন এ দ্বীপে আছো? কতদিন? পাল্টা প্রশ্ন করে ও 3টে আঙুল তুলে ধরল। তার মানে প্রাণীটা নেহাত নির্বোধ নয়। আমি বুঝতে চাইছিলাম ও কী বলতে চাইছে, কিন্তু দেখলাম ও তাতে বিরক্ত হচ্ছে। আরও 2-1টা প্রশ্নের পর ও হঠাৎ আমার পাশ থেকে সরে গিয়ে এক লাফে একটা গাছ থেকে ঝুলতে থাকা এক মুঠো ফল পেড়ে আনলো। তারপর খোসা ছাড়িয়ে মনের আনন্দে খেতে লাগলো সেগুলোকে। ব্যাপারটা লক্ষ্য করে আমি খুশিই হলাম, কারণ শেষ অবধি অন্তত একটা খাদ্যবস্তুর সন্ধান তো পাওয়া গেল। ওকে আমি আরও গোটা কয়েক প্রশ্ন করলাম, কিন্তু ও সঙ্গে সঙ্গে কিচিরমিচির করে যে সমস্ত জবাব দিল তার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই আমার প্রশ্নের কোনো সঙ্গতি নেই। সামান্য কয়েকটার দিব্যি জুৎসই জবাব, বাকিগুলো অর্থহীন। প্রাণীটার এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমি এত মন দিয়ে লক্ষ্য করছিলাম যে কোন পথ ধরে আমরা চলেছি তা ভালো করে খেয়ালই করিনি। কিছুক্ষণের মধ্যেই আমরা যে জায়গাটাতে গিয়ে হাজির হলাম সেখানকার সমস্ত গাছগুলোই বাদামি অথবা অঙ্গারের মতো কালো। তারপর খানিকটা ফাঁকা জায়গা, সেখানকার মাটিতে একটা হলদে সাদা আস্তরণ, তার ওপর দিয়ে হালকা ধোঁয়া উড়ে যাচ্ছে। চোখ আর নাকে এক ঝলক বাতাস এসে লাগতেই বুঝলাম ধোঁয়াটা বেশ ঝাঁঝালো। আমাদের ডান দিকে একটা নগ্ন টিলার ওধারেই সমুদ্র। পথটা আচমকা বাঁক নিয়ে একটা সংকীর্ণ গিরিখাতে গিয়ে পৌঁছেছে। তার দুধারে জমাট বাঁধা কালচে লাভার দেয়াল। আমরা সেই গিরিখাতে গিয়ে ঢুকলাম। বাইরে গন্ধকের আস্তরণে ঠিকরে ওঠা সূর্যের চোখ ধাঁধানো আলোর পরে ভেতরটাতে বেশ অন্ধকার। দুধারে দেয়াল খাড়াইভাবে ওপরের দিকে উঠে গিয়ে পরস্পরের সঙ্গে মিশে গেছে। আমার চোখের সামনে দিয়ে বিন্দু বিন্দু লাল আর সবুজের ছোপ ভেসে উঠল। হঠাৎ আমার পথপ্রদর্শকটি থমকে দাঁড়িয়ে বলল, বাড়ি। চোখে অন্ধকারটা সয়ে যেতেই দেখি আমি একটা খাদের মেঝেতে দাঁড়িয়ে রয়েছি। জায়গাটাতে কেমন যেন বোটকা গন্ধ। বানরের নোংরা খাঁচায় যেমন দুর্গন্ধ হয়, ঠিক তেমনি ওধারের খোলা পথটা ঢাল বেয়ে নিচের রোদ ঝলমলের সবুজ গাছগাছালির দিকে নেমে গেছে, আর দুদিক থেকে আলোর দুটো সূক্ষ্ম ধারা এসে লুটিয়ে পড়েছে মাঝখানকার অন্ধকারের বুকে।